আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ৬০ দিনে ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজার শান্তি বোর্ড থেকে টনি ব্লেয়ার বাদ। স্বাগত জানালো হামাস। একটি ফোন করেই থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামাতে যাচ্ছেন ট্রাম্প। গাজায় ভারী বৃষ্টিপাতে দুর্ভোগ চরমে। হাজার হাজার তাঁবু প্লাবিত। জন্মসূত্রে নাগরিকত্ব চালু হয় দাসদের সন্তানের জন্য, ধনীদের নয়। ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত ৬০ দিনে ইসরায়েল অন্তত ৭৩৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর মঙ্গলবার ৯ ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। দপ্তরটি বলেছে, ইসরায়েলের এই কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সেই সঙ্গে যুদ্ধবিরতির শর্ত এবং এর সঙ্গে সম্পৃক্ত মানবিক বিধানগুলোকে ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়ন করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও গাজায় একের পর এক হামলা চালিয়ে কয়েকশো ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭৭ জন নিহত হয়েছেন এবং আহত মানুষের সংখ্যা ৯৮৭। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর গাজা উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাসের কাছে বন্দী জীবিত ২০ জনের সবাইকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং একজন বাদে মৃত ২৭ বন্দীর সবার মরদেহ ফেরত পেয়েছে তারা। বিনিময়ে ইসরায়েলকে মুক্তি পেয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি এবং গাজায় নির্দিষ্ট সীমা পর্যন্ত সেনা সদস্যদেরও পিছিয়ে এনেছে ইসরায়েল। তবে যুদ্ধবিরতির প্রথম ধাপের একটি শর্ত ছিল উপত্যকাটিতে হামলা বন্ধ করবে ইসরায়েল, যা এখনও পুরোপুরি থামায়নি ইসরায়েল। এর মধ্যেই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর জন্য জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি বোর্ড থেকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস এই পদক্ষেপকে সঠিক দিকের পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্প তার ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে যে অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের তালিকা প্রকাশ করেছেন তাতে ব্লেয়ারের সম্পৃক্ততার বিষয়ে আরব ও মুসলিম দেশগুলো আপত্তি জানিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, এই পরিকল্পনার লক্ষ্য হল গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ বন্ধ করা। হামাস নিশ্চিত করেছে, তারা ইসরায়েলি দখলদারিত্বের প্রতি সুস্পষ্ট পক্ষপাতিত্বের কারণে টনি ব্লেয়ারকে বাদ দিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। ফিনান্সিয়াল টাইমস বলছে, ব্লেয়ার এই বোর্ডের একমাত্র চিহ্নিত প্রার্থী ছিলেন, যাকে ট্রাম্প ব্যক্তিগতভাবে বোর্ডের প্রধান করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এখন আঞ্চলিক বিরোধিতার পর তাকে নীরবে বাদ দেওয়া হল। তথাকথিত ওই বোর্ডে ব্লেয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করতে লবিং এবং পর্দার অন্তরালে প্রচেষ্টাও চালানো হয়েছিল। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক আক্রমণের সময় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে যুদ্ধ করে। সে কারণে তার প্রার্থিতা মুসলিম বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়। তিনি ইসরায়েলের পক্ষশক্তি হিসেবে যুক্তরাজ্য ব্যাপকভাবে পরিচিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার নতুন সীমান্ত সংঘাত বন্ধ করতে ফোন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, একটি ফোন কলেই এই যুদ্ধ থেমে যেতে পারে। মঙ্গলবার ৯ ডিসেম্বর পেনসিলভ্যানিয়ায় এক জনসভায় তিনি বলেন, দুঃখজনকভাবে কম্বোডিয়া থাইল্যান্ড সংঘাত আজই শুরু হয়েছে। আগামীকাল আমাকে ফোন করতে হবে। আর কে বলতে পারে, আমি একটি ফোন করে দুটি অত্যন্ত শক্তিশালী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যুদ্ধ থামাতে যাচ্ছি? গত সোমবার থেকে শুরু হওয়া সংঘর্ষের জন্য দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশীরা একে অপরকে দোষারোপ করেছে। দেশ দুটি কয়েক মাস ধরে চলমান উত্তেজনার কূটনৈতিক সমাধান নিয়ে এখনও মতবিরোধে জড়াচ্ছে।
ট্রাম্পের হস্তক্ষেপের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে থাই সরকারের একজন মুখপাত্র সিরিপং আংকাসাকুল কিয়াত বলেন, এখন পর্যন্ত তার সঙ্গে কোনো আলোচনা হয়নি, আর পরিস্থিতি তৃতীয় পক্ষের মধ্যস্থতার জন্য উপযোগী নয়। অন্যদিকে কম্বোডিয়ান সরকারের মুখপাত্র পেন বোনা জানান, তাদের অবস্থান একই, যে তারা কেবল শান্তি চান এবং কেবল আত্মরক্ষার জন্য কাজ করেছেন। মঙ্গলবার এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি আলোচনার কোনো সম্ভাবনা দেখছেন না এবং পরিস্থিতি তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য অনুকূল নয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের একজন শীর্ষ উপদেষ্টা রয়টার্সকে জানান, তাদের দেশ যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় নিম্নচাপের ফলে বুধবার ১০ ডিসেম্বর ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের আশ্রয়ের হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে। আনাদোলু এজেন্সির একজন প্রতিবেদক জানিয়েছেন, কিছু তাঁবুর ভেতরে পানির স্তর ৪০ সেন্টিমিটার ছাড়িয়ে গেছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল একটি ভিডিও বিবৃতিতে খারাপ আবহাওয়ার ফলে আসন্ন মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছেন। পূর্বাভাস অনুসারে গাজায় আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসাল বলেন, গাজা এখনও তীব্র মানবিক সংকটের মুখোমুখি। এই অঞ্চলের ২৪ লাখ বাসিন্দার চাহিদা পূরণে অনেক কম সহায়তা প্রবেশ করছে। তিনি মানবিক সাহায্যের অবাধ প্রবেশের জন্য অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গতকাল মঙ্গলবার গাজা সরকারের মিডিয়া অফিস সতর্ক করে দিয়েছিল, বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধে পর্যন্ত একটি নিম্নচাপ বয়ে যাবে এবং লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ হুমকির মুখে পড়বে। গাজার মিডিয়া অফিসের পূর্ববর্তী তথ্য অনুসারে ২ বছরের গণহত্যার যুদ্ধে ইসরায়েল ব্যাপক অবকাঠামো ধ্বংস করে ফেলায় গাজায় সবচেয়ে মৌলিক জিনিস আশ্রয়ের চাহিদা সবচেয়ে বেশি। অঞ্চলটিতে প্রায় ৩ লাখ তাঁবু প্রয়োজন। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজা পুনর্গঠনের প্রায় $৭০ বিলিয়ন খরচ হবে। গণহত্যার এই যুদ্ধে ৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,০০০-এরও বেশি আহত হয়েছেন। গত ১০ অক্টোবর থেকে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান নেতাদের দুর্বল বলে সমালোচনা করেছেন এবং ইউক্রেনকে দেওয়া দেশটির সমর্থন কমিয়ে দিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। মার্কিন রাজনীতি বিষয়ক পত্রিকা পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ক্ষয়িষ্ণু ইউরোপীয় দেশগুলি অভিবাসন নিয়ন্ত্রণ করতে অথবা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ অবসানে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ইউরোপীয় দেশগুলি কিয়েভকে পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে দিচ্ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিয়েছে, সেখানে নিজেদের ভূমিকা রাখার চেষ্টা করছেন ইউরোপিয়ান নেতারা। তারা আশঙ্কা করছেন, দ্রুত সমাধানের লক্ষ্যে গৃহীত এসব পদক্ষেপ এই মহাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শান্তি চুক্তিতে রাজি হওয়ার জন্য জেলেনস্কির ওপর চাপ বৃদ্ধি অব্যাহত রেখেছেন ট্রাম্প এবং মস্কোর কাছে কিছু ভূখণ্ড বা অঞ্চল ছেড়ে দিয়ে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। মঙ্গলবার জেলেনস্কি সোশ্যাল মিডিয়া এক্সে লিখেন, ইউক্রেন এবং ইউরোপ যুদ্ধ অবসানের সম্ভাব্য পদক্ষেপের সব উপাদান নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে পরিকল্পনার ইউক্রেনের এবং ইউরোপের অংশগুলো এখন আরও পরিপক্ক হয়েছে। এরপরে জানাবাদীদের তিনি জানান, পরিকল্পনাগুলো বুধবার যুক্তরাষ্ট্রে জমা দেওয়া হবে বলে তার ধারণা। যুদ্ধের অবসানে ইউরোপ সাহায্য করতে পারে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, তারা কথা বলে কিন্তু কোনো ফলাফল আসে না এবং এই যুদ্ধ কেবল চলছেই এবং চলছেই। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের আলোচক বা সমঝোতাকারীরা যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবকে পছন্দ করেছে, কিন্তু জেলেনস্কি এখনও সেটি পড়েও দেখেননি বলে অভিযোগ করেছেন তিনি। নির্বাচন আয়োজনের জন্য কিয়েভের প্রতি আহ্বান পুনরাবৃত্তি করে ট্রাম্প দাবি করেছেন, নির্বাচন না করার কারণ হিসেবে যুদ্ধকে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আপনি জানেন তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু তা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তার গণতন্ত্র থাকে না। ট্রাম্পের মন্তব্যের পর জেলেনস্কি জানাবাদীদের বলেন, তিনি নির্বাচনের জন্য প্রস্তুত এবং আইন পরিবর্তনের জন্য প্রস্তাবনা তৈরি করতে বলবেন। তিনি জানিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সহায়তায় নিরাপত্তা নিয়ে নিশ্চিত হওয়া যায়, তাহলে আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
ট্রাম্প দাবি করেন মতাদর্শগত বিভাজন এখন ইউরোপের সঙ্গে ওয়াশিংটনের জোটকে ভাঙার হুমকির মুখে ফেলেছে। যেসব নেতাদের ট্রাম্প দুর্বল বলে মনে করেন তারা এখনও মিত্র হতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন এটা নির্ভর করে। ট্রাম্প বলেন, আমি মনে করি তারা দুর্বল, কিন্তু আমি এটাও মনে করি যে তারা রাজনৈতিকভাবে ঠিক হতে চান। আমার মনে হয় তারা জানেন না কি করতে হবে। ট্রাম্প প্রশাসনের ৩৩ পৃষ্ঠা সংবলিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের পরই প্রেসিডেন্টের এই মন্তব্য এসেছে। এতে ইউরোপের সম্ভাব্য সভ্যতাগত বিলুপ্তি সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং কিছু দেশ এখনও নির্ভরযোগ্য মিত্র হিসেবে থাকতে পারেন কিনা সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, ইউরোপে তিনি দুর্বলতা নয় বরং শক্তিই দেখতে পান। জন্মসূত্রে নাগরিকত্ব চালু ধনীদের নয়, ট্রাম্প বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি মূলত দাসত্বের শৃঙ্খলে আবদ্ধদের সন্তানদের জন্য চালু করা হয়েছিল, বিদেশি ধনী পরিবারগুলোর জন্য নয়। ধনীরা এখন এটাকে নিজেদের পুরো পরিবারকে মার্কিন নাগরিক বানাতে জন্মসূত্র নাগরিকত্বকে ব্যবহার করছে। সাক্ষাৎকারে রিপাবলিকান এই প্রেসিডেন্ট তার জারি করা ইলমাহি আদেশের পক্ষে যুক্তি দিয়ে বলেন, এ মামলায় তার প্রশাসন হেরে গেলে তা হবে ধ্বংসাত্মক। ট্রাম্প জোর দেন, জন্মসূত্রে নাগরিকত্বের মাধ্যমে এখানে জন্ম নেওয়া লাখ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার সামর্থ্য রাখে না যুক্তরাষ্ট্র। গৃহযুদ্ধ শেষ হওয়ার সেই সময়ের জন্যই এই নিয়মটি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।